নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ভিডিওর শুরুতে আপনাদের একটি অনুরোধ করব। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি যে সমস্ত সেনসেশনাল তথ্য দিতে চলেছি তার সত্যতা যাচাই করার জন্য প্রত্যেকটি গুরুত্বপূর্ণ নিউজ লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই সেগুলো চেক করে নিতে পারেন। ইরানের আকাশ যখন কালো ধোঁয়ায় ঢাকা, আর অন্যদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে শুনিয়ে দিয়েছেন এক নতুন সংজ্ঞার জেহাদ। গত 100 ঘন্টায় মধ্যপ্রাচ্যের মানচিত্র যে শুধু বদলে গেছে তা নয়, বরং কয়েক দশকের পুরনো দাবার বোর্ডটাই উল্টে দেওয়া হয়েছে। ইরানের খামেনি রিজিমের দম্ভ আজ সমুদ্রের তলায় ডুবন্ত যুদ্ধজাহাজের মতো তলিয়ে যাচ্ছে। কল্পনা করুন, যে দেশটি গত 40 বছর ধরে বিশ্বের ইকোনমিকে তেলের ভয় দেখিয়ে জিম্মি করে রেখেছিল, আজ তাদের সমস্ত অ্যাডভান্সড সাবমেরিন থেকে শুরু করে মিসাইল লঞ্চ প্যাড সব কিছু তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের শ্যাডো ওয়ারের সমাপ্তি ঘোষণা করেছে এবং কিভাবে চীন ও পাকিস্তানের মতো দেশগুলো এখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে ব্যস্ত। এটা শুধু একটি যুদ্ধ নয়, এটা একটি গ্লোবাল অর্ডার নতুন করে লেখার লড়াই। ঘটনাটি শুরু হয় যখন ইরান ঘোষণা করে যে তারা তাদের অর্থনীতির চরম বিপর্যয়ের প্রতিশোধ নিতে গোটা বিশ্বের গ্লোবাল অয়েল সাপ্লাইকে চোখ করে দেবে। স্ট্রেট অফ হরমুজ, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল যাতায়াত করে, সেখানে ইরান তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ তৈরি করে। এটি ছিল বিশ্ব অর্থনীতির জন্য একটি ডুমসডে সিনারিও। তেলের দাম প্রতি ব্যারেলে $200 ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ইরানের রণকৌশল ছিল খুব সহজ: আমি ধ্বংস হচ্ছি, তাই তোমাদেরও ধ্বংস করে ছাড়ব। তুরস্কের বিদেশ মন্ত্রক একটি সিক্রেট রিপোর্ট ফাঁস করে দিয়ে জানিয়েছেন যে ইরান গত কয়েক মাস ধরে একটি সুপরিকল্পিত ইকোনমিক ডিস্ট্রাকশন প্ল্যান তৈরি করছিল। তাদের টার্গেট ছিল সৌদি আরব, ইউএই এবং কাতারের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার। তারা চেয়েছিল একটি ম্যাসিভ ইকোনমিক প্যানিক তৈরি করতে, যাতে বড় বড় শক্তিশালী দেশগুলো তাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তাদের ওপর থেকে সব স্যাংশন তুলে নেওয়া হয়। এটি ছিল ইরানের ঘোষিত জিহাদ। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল যে এবার ওপারে বসে আছেন এমন একজন ব্যক্তি যিনি ইটের জবাব পাথর দিয়ে দিতে জানেন। ডোনাল্ড ট্রাম্প যখন ওভাল অফিসের চেয়ারে বসলেন, তখনই তিনি বুঝে গিয়েছিলেন যে ইরানকে দমানোর জন্য কেবল মিসাইল বা বোম্বিং যথেষ্ট নয়। তাদের রক্তনালী অর্থাৎ তাদের ইকোনমিকে আগে শাটডাউন করতে হবে। ইরান যখন বিশ্বকে ব্ল্যাকমেল করার জন্য হরমুজ প্রণালী বা সমুদ্রপথ বন্ধ করার কথা ঘোষণা করল, তখন ট্রাম্প যে চালটি চাললেন তা আধুনিক ভূ রাজনীতিতে এক মাস্টার স্ট্রোক। তিনি একে সংজ্ঞায়িত করলেন জিহাদের বিরুদ্ধে জিহাদ হিসেবে। কিন্তু এই যুদ্ধটা শুধু বন্দুক বা কামানের ছিল না, এটা ছিল কয়েক বিলিয়ন ডলারের একটি ফিনান্সিয়াল গেম। ট্রাম্পের থিঙ্ক ট্যাঙ্ক লক্ষ্য করল যে হরমুজ প্রণালী দিয়ে যখন কোনো অয়েল ট্যাঙ্কার যায়, তখন তার সবচেয়ে বড় রক্ষা কবচ হলো তার ইন্স্যুরেন্স পলিসি। লয়েডস অফ লন্ডন এর মতো বড় বড় বিমা সংস্থাগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে ইরান যদি কোনো জাহাজে অ্যাটাক করে তবে তারা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণ্য করবে এবং কোনো ক্ষতিপূরণ দেবে না। এর ফলে কোনো শিপিং কোম্পানি তাদের জাহাজ ওই রুটে পাঠানোর সাহস পাচ্ছিল না। সমুদ্রের মাঝখানে কোটি কোটি টাকার তেল নিয়ে জাহাজগুলো দাঁড়িয়ে পড়ল, যেন গোটা বিশ্বের হৃদস্পন্দন থমকে গেল। ঠিক এই সংকটময় মুহূর্তে ট্রাম্প তার ফিনান্সিয়াল ওয়েপেন ব্যবহার করলেন। তিনি সরাসরি ইন্টারন্যাশনাল ফিন্যান্স কোঅপারেশন এবং আমেরিকার ট্রেজারি বিভাগকে নির্দেশ দিলেন যেন প্রতিটি অয়েল ট্যাঙ্কারকে বিশেষ পলিটিক্যাল রিস্ক কভার দেওয়া হয়। সহজ ভাষায় ট্রাম্প ঘোষণা করলেন, যদি ইরান তোমাদের জাহাজ ডুবিয়ে দেয় তবে তার পয়সা আমেরিকা দেবে। এই একটি গ্যারেন্টি বিমা সংস্থাগুলোর ভয় কাটিয়ে দিল এবং ট্যাঙ্কারগুলো আবার সমুদ্রে নামতে শুরু করলো। কিন্তু ইরান তো চুপ করে বসে থাকার পাত্র নয়। তারা তাদের ড্রোন, সুইসাইড স্কোয়াড এবং অ্যান্টিশিপ মিসাইল দিয়ে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ট্রাম্প তার দ্বিতীয় এবং সবচেয়ে বিধ্বংসী চালটা দিলেন। তিনি ইউএস নেভিকে কড়া নির্দেশ দিলেন যে কোনো অয়েল ট্যাঙ্কার একা যাবে না। প্রতিটি ট্যাঙ্কারকে ইউএস ডেস্ট্রয়ার এবং রণতরীগুলো ফিজিক্যাল এসকর্ট করে গন্তব্যে পৌঁছে দেবে। সবচেয়ে গর্বের এবং ইন্টারসেপ্টিং বিষয় হলো, ঠিক এর 3 দিন আগে
ভারতও এক নিঃশব্দ কিন্তু শক্তিশালী পদক্ষেপ নিয়েছিল। ভারতের নৌবাহিনী তাদের অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলো নিয়ে গালফ অফ ওমান এবং হরমুজের প্রবেশদ্বারে পৌঁছে গেছিল। ভারতীয় নেভির এই উপস্থিতি ইরানকে বুঝিয়ে দিয়েছিল যে ভারতের তেল সরবরাহ বা এনার্জি সিকিউরিটিতে হাত দিলে তার ফল হবে মারাত্মক। একদিকে আমেরিকা এবং অন্যদিকে ভারতের এই রণকৌশল নিশ্চিত করল যে বিশ্বের এনার্জি ফ্লো বা তেলের সরবরাহ কোনোভাবেই থামানো যাবে না। ইরান যখন দেখল যে তাদের তৈরি করা ইকোনমিক প্যানিক বা ভয়ের রাজনীতি আজ কাজ করছে না, তখন তারা পাগলের মতো আচরণ শুরু করলো। তাদের সবচেয়ে বড় অস্ত্রটি ভোঁতা হয়ে যাওয়ায় তারা এখন সরাসরি মরণ কামড় দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। বিগত 100 ঘন্টা বিশ্ব ইতিহাসে এমন এক অধ্যায় হিসেবে গণ্য হবে যা আগামী কয়েক প্রজন্ম ধরে মিলিটারি একাডেমিগুলোতে পড়ানো হবে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের ভেতরে যে প্রলয়কাণ্ড ঘটিয়েছে তাকে সামরিক ভাষায় বলা হয় এয়ার সুপ্রিমেসি। পিন পয়েন্ট অ্যাকিউরেসি কাকে বলে তা আজ ইরান হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রায় 2000টি স্ট্র্যাটেজিক টার্গেটকে এমনভাবে ম্যাপ থেকে মুছে দেওয়া হয়েছে যে সেখানে এক টুকরো লোহাও আস্ত নেই। আর এই অপারেশনের প্রধান নায়ক ছিল আমেরিকার B-2 স্টেলথ বোম্বার। এই বিমানগুলো যখন ইরানের রেডারকে ফাঁকি দিয়ে তেহরান এবং ইস্পাহানের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম টেরও পায়নি। কিন্তু স্টেলথ বোম্বারগুলো দিয়ে ইরানের আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার, যেগুলোকে তারা অজেয় মনে করত, এবং কয়েকশো ফুট গভীরের বাংকারগুলোকে কংক্রিট ব্লাস্টার বোম দিয়ে মাটির নিচে মিশিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় ধ্বংসলীলা চলেছে পারস্য উপসাগর এবং ওমান সাগরের নীল জলরাশিতে। ইরানের দম্ভ ছিল তাদের নৌবাহিনী এবং তথাকথিত অজেয় সাবমেরিন বহর, কিন্তু মাত্র কয়েকদিনের লড়াইয়ে ইরানের নৌবাহিনীর কোমর ভেঙে দেওয়া হয়েছে। 17টি অত্যাধুনিক ইরানি যুদ্ধজাহাজ এবং তাদের গর্বের সাবমেরিনগুলো এখন সমুদ্রের তলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের একমাত্র প্রধান বন্দর বান্দার আব্বাস এখন জ্বলন্ত নরক। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে বন্দরের বিশাল তেল ডিপো এবং কোল্ড স্টোরেজগুলো থেকে এখন লেলিহান শিখা উঠছে, যে মহাকাশ থেকেও সেই উজ্জ্বলতা স্পষ্ট। অবস্থা এতটাই ভয়াবহ যে কোনো রেস্কিউ ক্রু বা ফায়ার ফাইটার সেখানে ঢোকার সাহস পাচ্ছে না, কারণ প্রতিটি কোণে এখনও টাইম বোমের মতো বিস্ফোরণ ঘটে চলেছে। আমেরিকার এই হামলাটি ছিল বিশ্বের সমস্ত ডিকটেটরদের জন্য একটি আলটিমেটাম, যে যদি তোমরা গ্লোবাল রুলস অমান্য করে সমুদ্রপথ বা বিশ্ব অর্থনীতিতে জিম্মি করার চেষ্টা করো, তবে তোমাদের অস্তিত্ব এভাবেই ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। ইরানের বিমান বাহিনীর কথা ভাবলে অবাক হতে হয়। তাদের গালভরা প্রচারের সুখোই 24 ফাইটার জেটগুলো রানওয়ে পর্যন্ত পৌঁছানোর সুযোগই পায়নি। সেগুলো তাদের হ্যাঙ্গারেই মিসাইল স্ট্রাইকের মাধ্যমে খেলনার মতো ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ ইরানের আকাশে ওড়ার মতো কোনো যুদ্ধবিমান অবশিষ্ট নেই। এটি শুধু একটি দেশের পরাজয় বা সামরিক ব্যর্থতা নয়, এটি ছিল কয়েক দশক ধরে লালিত একটি মৌলবাদী ভাবধারার চূড়ান্ত পতন। আধুনিক প্রযুক্তি এবং বুদ্ধিমত্তার সামনে কিভাবে একটি অন্ধ শক্তি ভেঙে পড়ে তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে ইরানের এই স্ট্র্যাটেজি। যুদ্ধে যখন কোনো দেশের শীর্ষ নেতৃত্ব হারিয়ে যায়, তখন সেই দেশ পঙ্গু হয়ে যায়। ইরানের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের ভেতর এখন চরম বিশৃঙ্খলা। গোয়েন্দা সংস্থা মোসাদ এমন নিখুঁতভাবে অপারেশন চালিয়েছে যে ইরানের এলিট লিডারশিপের প্রথম এবং দ্বিতীয় সারির সব কমান্ডার এখন মৃত। গতকালের একটি ঘটনায় দেখা গেছে, যখন খামেনির ছেলেকে পরবর্তী প্রধান করার জন্য প্রায় 80 জন উচ্চপদস্থ মৌলভী এবং মুফতি একটি গোপন মিটিংয়ে বসেছিলেন, ঠিক সেই মুহূর্তে সেখানে একটি মিসাইল এসে পড়ে। সবাই লুডোর ঘরের মতো ধসে পড়ে। প্রশ্ন উঠছে, এই সিক্রেট লোকেশন ইসরায়েল জানলো কিভাবে? এর মানে হলো ইরানের একেবারে অন্দরে মোসাদ তাদের জাল ছড়িয়ে রেখেছে। শত্রু দেশের ভেতরে ঢুকে শত্রুকে খতম করার এই যে কায়দা, তা সত্যি অভাবনীয়। ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে আজ প্রমাণ করেছে যে আধুনিক রণনীতিতে শান্তির আশা বা অমন কি আশার মতো সস্তা কথার কোনো স্থান নেই। জিহাদকে খতম করতে হলে আরও শক্তিশালী এবং টেকনিক্যাল প্রহার প্রয়োজন। আপনারা 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা নিশ্চয়ই জানেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেভাবে মুক্তিবাহিনীকে সাহায্য করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে, ঠিক একই স্ট্র্যাটেজি এখন সিআইএ এবং মোসাদ ব্যবহার করছে ইরানের ভেতরে। ইরানের উত্তর দিকে কুর্দিশ জনজাতিরা থাকে। তাদের ওপর বছরের পর বছর ধরে অকথ্য অত্যাচার চালিয়েছে এই মৌলবাদী সরকার। নারীদের ধর্ষণ করা থেকে শুরু করে শিশুদের হত্যা করা।
ইরানি ফৌজের এই নৃশংসতার বদলা নিতে এখন কুর্দিশ যোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়েছে অত্যাধুনিক অস্ত্র। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সিআইএ ম্যাসিভ স্কেলে বর্ডারের ওপার থেকে অস্ত্র স্মাগল করছে। কুর্দিশ যোদ্ধাদের বলে দেওয়া হয়েছে, যাও এবং বেছে বেছে ওই জালেম সেনাদের খতম করো। ইরানের ভেতরের এই ইন্টারনাল রিভল্ট বা অভ্যন্তরীণ বিদ্রোহ এখন সরকারকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমেরিকান ফোর্সের আর সরাসরি গ্রাউন্ড ইনভেনশনের প্রয়োজনই নেই। ইরানের নাগরিকরাই এখন রিজিমের পরিবর্তন ঘটাচ্ছে। এই যুদ্ধে সবচেয়ে বেশি যে দেশটির বুক কাঁপছে সেটি হলো চীন। কারণ ইরানে চীনের প্রায় $400 বিলিয়ন ইনভেস্টমেন্ট ছিল। আজ সেই টাকা ধুলোয় মিশে গেছে। তাইওয়ান ইন্টেলিজেন্স একটি অত্যন্ত চাঞ্চল্যকর ডকুমেন্ট ইন্টারসেপ্ট করেছে। চীন সরকার তাদের সমস্ত অ্যাম্বাসিতে নির্দেশ দিয়েছেন যেন গত 25 বছরের সমস্ত গোপন নথি পুড়িয়ে ফেলা হয়। বিশেষ করে ইরান থেকে বেআইনি তেল কেনা এবং ইরানকে অস্ত্র সাপ্লাই করার যেসব নথিপত্র আছে সেগুলো তারা নষ্ট করে দিতে চায়। কারণ তারা জানে ট্রাম্পের হাতে যদি এই প্রমাণ চলে আসে যে হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের পেছনে চীনের মদত ছিল, তবে ট্রাম্প এরপর চীনের ওপর সরাসরি ইকোনমিক সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। ড্রাগন এখন নিজের গুহায় ঢুকে থরথর করে কাঁপছে। তারা বুঝতে পেরেছে যে ইরানের পর পরবর্তী টার্গেট তারাই। ভিডিওর শেষে আমি এইটাই বলবো যে আমরা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বিশ্বজুড়ে যে ডিকটেটরশিপের বিষবাষ্প ছড়াচ্ছিল তার বিনাশ শুরু হয়েছে। ইরান আজ নিঃস্ব, তাদের অর্থনীতি চুরমার, তাদের গরিমা মাটির নিচে। যারা মনে করেছিল জিহাদ এবং সন্ত্রাসের মাধ্যমে তারা বিশ্ব শাসন করবে, ট্রাম্প এবং ইসরায়েল তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ডোমিনেন্স কাকে বলে। এরপর হয়তো কিম জং উন বা পাকিস্তানের আসিফ মুনিরের পালা। মোদিজি ইতিমধ্যেই বর্ডারে করা বার্তা পাঠিয়ে দিয়েছে। আপনারা শুধু লক্ষ্য রাখুন আগামীর দিনগুলোতে আরও কত কি হতে চলেছে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এবং পরবর্তী টার্গেট কি হওয়া উচিত বলে আপনার মনে করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।